প্রিয় শ্রোতাবৃন্দ, দেশে বিদেশে যে যেখানে থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে জানাই সালাম ও নমস্কার। ২০২৬ সালের নতুন পর্ব নিয়ে এসেছি আপনাদের কাছে, তাই নতুন বছরের শুভেচ্ছা। আজকের বিষয়বস্তু আমি ঠিক করেছি বাংলাদেশে লোকের অভাব। আপনাদের সবার মনে চিন্তা হতে পারে ১৭-১৮ কোটি দেশে লোকের অভাব হলো কিভাবে? আমারও চিন্তা তাই। কেন? কিছুদিন আগে দেখলাম বাংলাদেশ থেকে নাকি $10 বিলিয়ন রেমিটেন্স চলে যায় পার্শ্ববর্তী দেশ ভারতে। সেই সাথে এও দেখলাম যে ২৬ লক্ষ লোক নাকি বাংলাদেশে ভারতীয়রা কাজ করে। তাই আমার মনে আসলো যে বোধহয় বাংলাদেশে সত্যিই লোকের অভাব। লোকের অভাব না হলে এত লোক, এত টাকা কীভাবে বিদেশ যায়? তাই একটু গবেষণা করলাম। গবেষণায় আসলো যে পৃথিবীর সব দেশ থেকে ভারতে যে পরিমাণ রেমিটেন্স আসে, ভারত বর্তমানে পৃথিবীর ১ নম্বর রেমিটেন্স গ্রহণকারী দেশ। প্রায় $১৩২ বিলিয়ন তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাদের দেশে রেমিটেন্স হিসাবে নিয়ে আসে। এটি তাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্য মতে। এবং সেই তথ্য মতে আন্তর্জাতিক অন্যান্য প্রতিষ্ঠান যেমন ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অফ হিউম্যান অ্যান্ড অল ইয়েদের হিসাব মতে ভারতে বিভিন্ন ভারতীয় জনগোষ্ঠী যে 10টি দেশে কাজ করেন তাদের চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে সবচেয়ে বেশি টাকা আসে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে, প্রায় $২৭ বিলিয়ন, এবং সেখানে ৫৭ লক্ষ ভারতীয় কাজ করেন। তবে এরা ভারতীয় বংশোদ্ভূত, এরা সবাই ভারত থেকে সরাসরি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যান নাই। এর পরবর্তী আছে $১৯ বিলিয়ন ইউনাইটেড আরব এমিরেটস, সেখানে প্রায় ৩৯ লক্ষ ভারতীয় কাজ করেন। এরা সবাই মোটামুটি ভারত থেকে এসেছেন। এরপর আছে ইউনাইটেড কিংডম, $১০ বিলিয়ন, এখানে প্রায় ১৩ লক্ষ ভারতীয় থাকেন, বসবাস করেন। এরাও সেকেন্ড থার্ড জেনারেশন ভারতীয় এবং এদের অনেকেই ইস্ট আফ্রিকান দেশ, কেনিয়া, উগান্ডা এইসব দেশ থেকে এসেছেন। তারপরে সৌদি আরব প্রায় ৭ বিলিয়ন, ২৮ লক্ষ লোক। সিঙ্গাপুর ৬ বিলিয়ন, ৭ লক্ষ লোক। কাতার ৪ বিলিয়ন, ৭ লক্ষ লোক। কুয়েত ৪ বিলিয়নের মতো, ১০ লক্ষ লোক। কানাডার থেকে প্রায় $৪ বিলিয়ন, ৩৬ লক্ষ লোক। ওমান $২.৫ বিলিয়ন, ৭ লক্ষ লোক। এবং অস্ট্রেলিয়ার থেকে ২.৩, প্রায় ১০ লক্ষ লোক। এখানে আন্তর্জাতিক তথ্য মতে পৃথিবীর এইসব দেশের টপ 10 দেশ থেকে যে ভারতীয়রা টাকা পাঠান এবং ভারতীয়রা কাজ করেন, সেখানে বাঙালি বা বাংলাদেশের থেকে কোনো তথ্য পাওয়া যায় না। এবং বাংলাদেশের ২৬ লক্ষ লোক অথবা ১০ বিলিয়নেরও কোনো তথ্য পাওয়া যায় না। তবে এটা ঠিক যে এটা হলো প্রথাগতভাবে আন্তর্জাতিক নিয়ম মেনে টাকা পাঠানোর প্রথা। হুন্ডির মাধ্যমে আরও অনেক টাকা আসে, ভারতে আসে, বাংলাদেশ থেকেও ভারতীয়রা পাঠাতে পারে। তবে ১০ বিলিয়ন অথবা ২৬ লক্ষ এটা একটা বিরাট বড় নম্বর। তা ১ বিলিয়নই হোক আর ১ লক্ষ লোক হোক, ভারতীয়রা এখানে কাজ করলেন, দ্যাটস ওয়ান টু ম্যানি ফর বাংলাদেশের মতো একটি দরিদ্রপীড়িত দেশ, যেখানের মধ্যে কর্মসংস্থান পাওয়া, একজন মানুষকে পাওয়া দেওয়া এটা কঠিন ব্যাপার। তো আমরা দেখি এটা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি। দেশ স্বাধীন ৭০ সালে দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে যে বিদেশিরা কাজ করতেন তারা বেশিরভাগই কাজ করতেন আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছিলেন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনে। ৮০ দশকের দিকে আমরা দেখতে পাই যে আস্তে আস্তে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বিদেশি লোকরা কর্মসংস্থানের জন্য বাংলাদেশে আসে। এখানে লক্ষ্য করার বিষয়, তখনই বাংলাদেশের রেডিমেড গার্মেন্টসটা শুরু হয়েছিল এবং সেই সময়ে সমসাময়িক সময় শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ শুরু হলে শ্রীলঙ্কার রেডিমেড গার্মেন্টসের যে এক্সপার্ট লোকরা আছে তারা বেশ কিছু বাংলাদেশে আসে এবং বাংলাদেশের এই বিশাল বড় কর্মযজ্ঞ, সেই আজকে $৫০ বিলিয়ন যে রপ্তানি,
তার একটা বিরাট বড় অবদান ছিল এই শ্রীলঙ্কানরা যারা বাংলাদেশে আসেন। তারা তাদের প্রযুক্তি, টেকনোলজিক্যাল ট্রান্সফার এবং বিশেষ করে মার্কেটিং যে কাজগুলোর মাধ্যমে আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে বিশেষভাবে সহায়তা করেছিলেন। কিছুদিন পরে প্রায় ৯০ দশকের দিক দিয়ে আমরা দেখতে পারি আস্তে আস্তে ভারতীয়রা এই সেক্টরে এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আসা শুরু করলো। এখন ফার্স্ট ফেজ শ্রীলঙ্কান, তারপরে ভারতীয়রা, এরপরে পাকিস্তান এবং অধুনা আমরা অনেক চাইনিজ ওয়ার্কাররাও বাংলাদেশে আসতে দেখি। এখন এটা কেন হচ্ছে? প্রথম কথা, কিছু কিছু ক্ষেত্রে এটা G2G বেসিসে অনেক প্রজেক্টে আমরা বিভিন্ন বিদেশ থেকে লোক আনি, যেমন রূপপুর পারমাণবিক কেন্দ্র অথবা মাতারবাড়ি অথবা পদ্মা ব্রিজ। রূপপুরে আজকে একটা রীতিমতো রাশিয়ান সিটি তৈরি হয়ে গেছে এবং তার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু টেকনোলজিক্যাল ট্রান্সফারগুলো দেখতে পাচ্ছি। আমার জানা মতে রূপপুরে যারা বাংলাদেশি প্রকৌশলীর কাজ করেছেন তাদের অনেকেই এখন সেই রাশিয়ান কোম্পানির সাথে পৃথিবীর অন্যান্য দেশে প্রজেক্ট করতে যাচ্ছেন। সিমিলারলি পদ্মা ব্রিজে যারা কাজ করেছিলেন চাইনিজ ওয়ার্কারদের সাথে, তাদের অনেকেই এখন আবার অন্যান্য দেশে প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন। সেটা একটা পজিটিভ দিক। কিন্তু আমরা যদি প্রাইভেট সেক্টরে আসি, প্রাইভেট সেক্টরে দেখতে পারি একটা বিরাট অংশ লোক কাজ করেন গার্মেন্টসে, এবং গার্মেন্টস সেক্টরে যারা কাজ করছেন এরা বেশিরভাগই টেকনিক্যাল কাজগুলো করছেন। অনেকেই আছেন মার্চেন্ডাইজার, অনেকে আছেন ফ্যাশন অ্যান্ড অল দোজ ডিজাইন ওয়ার্কে, অনেকে আছেন প্রোডাকশনের সাথে। এখন আমরা কি এরকম টেকনিক্যাল নো-হাউ মানুষ তৈরি করতে পারছি না, যার কারণে এই বিদেশিরা আসছে? এটা একদিকে আমাদেরও একটা ব্যর্থতা, আমাদের এডুকেশন সেক্টর যেটা আছে সেই সেক্টরের একটা ব্যর্থতা। আমরা 17-18 দেশে যেখানে 30% লোক ইয়াং, তাদেরকে আমরা তৈরি করতে পারিনি। আবার আপনি যদি এটা একজন উদ্যোক্তার দিক থেকে চিন্তা করেন, উদ্যোক্তা যখন একটা, ধরেন আজকে আমি একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি দিচ্ছি, মিনিমাম টিকেট সাইজ হয় $100 মিলিয়ন, ইনভেস্টমেন্ট করছি। আমার কাছে সেই $100 মিলিয়ন টাকে, ইনভেস্টমেন্টটাকে যাতে নাকি সাওয়ার না হয়, সেই জন্য আমরা চেষ্টা করি কিভাবে মানব সম্পদ দিয়ে ডে ওয়ান থেকে প্রসেস, প্রসিজিয়ার্স অ্যান্ড প্রোডাকশন যেন টপ নচ হয়। কারণ আমাকে ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে ফাইট করতে হয়। আমার কম্পিটিটর শুধু বাংলাদেশে আরেকটা ফ্যাক্টরি নয়, আমার কম্পিটিটর ভিয়েতনাম, চায়না, থাইল্যান্ড, সব দেশ থেকেই। সো আমাকে ওই লেভেলের প্রোডাক্টিভিটি দিতে হয়। সেই ক্ষেত্রে একজন উদ্যোক্তা তখন সে বাংলাদেশের মানব সম্পদকেই যে নিতে হবে তা নয়, সে গ্লোবাল সার্চ করে এবং ডে ওয়ান থেকেই সে একটা বেস্ট পসিবল লোককে বা লোকজনকে নিয়োগ করতে চায়। এবং এখানে মনে রাখতে হবে একজন উদ্যোক্তা তার সব কিছুই এই প্রজেক্টের মধ্যে দিয়েছেন। তাকে ব্যাংক থেকে লোন নিতে হয়েছে, তাকে কোলাটেরাল দিতে হয়েছে, অনেক ক্ষেত্রে পার্সোনাল গ্যারান্টি দিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে পার্সোনাল আর কর্পোরেট গ্যারান্টি দিতে হয়। কর্পোরেট গ্যারান্টি আর পার্সোনাল গ্যারান্টি বাংলাদেশে অ্যাকচুয়ালি খুব একটা ডিফারেন্স না। সো একজন উদ্যোক্তা আমরা বলি যে কবর পর্যন্ত গ্যারান্টি দিয়ে রাখেন ব্যাংকের কাছে। সো তার কাছে তখন সবচেয়ে বড় বিষয় হয়ে যায় কিভাবে এই টাকাটা, লগ্নি যে করা হয়েছে টাকাটা, কত তাড়াতাড়ি সে ফেরত আনতে পারে। এবং তার কাছে তখন ন্যাশনালিটি ইজ নট এ বিগ ইস্যু, তার কাছে বিগ ইস্যু হলো গিয়ে প্রোডাক্টিভিটি। এবং সেই ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশে রেডিমেড মানুষ পাওয়া যায়। এবং যখন প্রজেক্ট শুরু হয় একজন উদ্যোক্তা তখনই এমন একজন প্রজেক্ট ম্যানেজমেন্টকে খুঁজে যাকে পরবর্তীতে সে প্রোডাকশন গাই হিসাবে ফ্যাক্টরিতে নিয়োগ করতে পারে, যাতে নাকি কোনো ধরনের প্রবলেম ভবিষ্যতে না হয়। এই জিনিসটা 90 সাল থেকে শুরু হয়েছে, আজকে 2025 সাল। আজ পর্যন্ত আমরা সে একই ধাঁচে আছি। হ্যাঁ, এখানে একটা বিষয় বলা প্রযোজ্য, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আমরা যে পরিমাণ নতুন ফ্যাক্টরি করছি সেই পরিমাণ হয়তো মানুষ তৈরি করতে পারছি না, যার কারণে বাংলাদেশি যারা আছেন, কম্পিটেন্ট মানে যারা আছেন, প্রচুর আছেন, তারা তখন তাদের
ডিমান্ড যেহেতু বেশি, তাদের বেতনটা বেশি হয়ে যায়। তখন অনেক ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশ থেকে কম মূল্যে আমরা বেশ কিছু টেকনিক্যাল লোক পাই। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যারা ভারত থেকে আসেন বা অন্য কোনো দেশ থেকে আসেন, বিশেষ করে ভারতের লোকরা আসেন, তারা কিন্তু সবাই আইআইটি বা আইআইএম পাস না। এরা বেশিরভাগই প্রভিন্সিয়াল টাউনগুলোর ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে পাশ করা, বেশ কিছু বছর তাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে আসা এক্সপিরিয়েন্স লোক, এবং তাদের সেইখানকার বেতনের তুলনায় বাংলাদেশে যেটা আসে সেটা অনেক বেশি হয় এবং তারাও মোটিভেটেড হয় বাংলাদেশে আসার জন্য। এই পর্বে আমি ব্যাকগ্রাউন্ডটা বললাম, কেন আমাদের দেশে এত লোক, 1 লক্ষ হোক আর 26 লক্ষ হোক। দুঃখের বিষয় এখানের মধ্যে একটা জিনিস হলো, এই বিষয়ে পুরোপুরি পরিসংখ্যানটা আমরা জানি না, এটা কি 1 লক্ষ না 26 লক্ষ। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তাদের পার্লামেন্টে বলেছেন অনেক কম লোক, প্রায় 9-10 হাজারের মতো, কিন্তু আমরা বাস্তবতা জানি এর চেয়ে আরও বেশি। আমাদের যারা এজেন্সি আছে তাদেরকে একটা প্রপার গাইডলাইনের মধ্যেই এদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়, কিন্তু সেই সংখ্যাটা কত সেটা পার করা ডিফিকাল্ট হয়ে যায়, এবং ইটস নট পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন। আমি বেশ ঘাটাঘাটি করেছি, ইট ইজ নট পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন। সেই ইনফরমেশনটাও আমি বলবো সরকারের যারা কর্মকর্তা আছেন তারা যেন সঠিক সময় রেগুলার বেসিসে ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করে। আজকের এই পর্বে আমি ব্যাকগ্রাউন্ডটা বলেছি, কিছু ভালো কাজও হয়েছে, এর মাধ্যমে টেকনোলজি ট্রান্সফারও হয়, ইন্ডাস্ট্রিগুলো চলছে। পরবর্তী পর্বে আমি আরেকটা পর্ব এটা নিয়ে করব, কারণ এই পর্বটা বেশি বড় হয়ে যাবে যেটা নিয়ে আমাদের কি করণীয়। জাতিগতভাবে প্রায় 40 বছর ধরে আমরা এই মানুষদেরকে আনছি, এখানে আমাদের মানুষজন চাকরি পাচ্ছে না, এই কারণটা কি সেটা নিয়ে আলোচনা করব। আজকে এখানেই আমার শেষ হওয়ার আগে আমি সবাইকে জানাতে চাই, আসুন আমরা একটা প্রতিজ্ঞা করি, আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশকে ভালোবেসে একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করি। আজকে এখানেই, ধন্যবাদ সবাইকে। আগামী পর্বে সবাইকে অনুরোধ রইল, আসুন আমরা আলোচনা করি। আর আজকের এই পর্বে সাথে যদি আপনাদের কোনো মতামত দিতে চান বা কোনো তথ্যগত ভুল ত্রুটি থাকে তা জানাতে চান, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা আগামী পর্বে আমরা কিভাবে এই সমস্যাটাকে সমাধান করে আমাদের দেশের ছেলেমেয়েদেরকে চাকরি উপযুক্ত করতে পারি তার যদি কোনো পরামর্শ থাকে প্লিজ কমেন্ট বক্সে দেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো আমার আগামী পর্বে তুলে ধরতে এবং এই আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।